সুপর্ণা, তোর খাবার সময় মতো খেয়ে নিস। পড়াশোনার জন্য সব সময় ভুলে যাস। আচ্ছা মা, আজকে স্কুল থেকে আসতে আমার একটু লেট হবে। এক্সট্রা ক্লাস আছে আজকে আমার কম্পিউটার। ওরে বাবা, তুই এক্সট্রা ক্লাস বাদ দে, বাড়িতে এত কাজ, এসে আমায় সাহায্য কর। আমি একলা কি করে করব? মা তুমি তো জানো কম্পিউটার শিখতে আমার কতটা ভালো লাগে। ঠিক আছে বাবা, তোকে কে বারণ করবে? কিন্তু শোন, ফেরার সময় মানিক বাবুর দোকান থেকে। মানিক বাবু, একটা কথা বলবো মা, আমার একদম ভালো লাগে না মানিক বাবুর দোকানে যেতে। আমি যখনই যাই আমাকে একই কথা বলবে, আগেকার ধারটা শোধ করো, তারপরে পরের জিনিস পাবে। আর আগের বারে তো সীমা ছাড়িয়ে গেছে, বলছিল যে তুমি। কি বলছিল? নিজের মাকে বলো যে আমাকে বিয়ে করে নিতে, তারপর তোমাদের দুজনের কোনো কিছু কমি থাকবে না, তোরও অসুবিধা হবে না। এখানকার নিয়ম অনুযায়ী পরবর্তীকালে তুইও আমার বউ হয়ে যাবি, বুঝলি? উনি এমনটা কি করে বলতে পারে মা? আর মা, এটা কিরকম নিয়ম যে মা যাকে বিয়ে করবে পরবর্তীকালে নিয়েও তার বউ হয়ে যাবে? একটা বাবা মেয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হতে পারে? দেখ, সমাজের রীতিনীতি ভালো হোক বা খারাপ, আমাদের কথা কে শুনে? সমাজের যাই নিয়ম তার কাছে আমাদের মাথা নোয়াতেই হয়, সেটা আমাদের নিয়তি। কিন্তু এটা তো ঠিক নয় মা। ঠিক ভুলের সিদ্ধান্ত নেওয়ার আমরা কে? পশুর মতো যে খুঁটিতে বেঁধে দেয়া হয় তার সাথেই বেঁধে থাকতে হয়। আমি কিন্তু বলে দিচ্ছি, আমায় কেউ জোর করতে পারবে না। এই সুপর্ণা, স্কুলে যাচ্ছিস? স্কুলের জামা কাপড় পরে মানুষ কোথায় যায়? আরে রাগ করছিস কেন? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। চল, আমি তোকে স্কুলে ছেড়ে দিচ্ছি। স্কুল তো আমার অফিসের রাস্তা দিয়ে পড়ে, তাই না? চল আয়, বাইকে বস। কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। আরে কথাটা তো শোন, নতুন বাইক আমার। প্রতীক বাবু, একটু টাকার দরকার ছিল, যদি পাওয়া যেত আমি তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আর কতদিন এভাবে টাকা চেয়েছে জীবন কাটাবে? প্রত্যেকের একটা লিমিট থাকে। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু এমন অবস্থা, আপনি তো জানেন সুপর্ণার বাবা চলে যাবার পর আমরা দুজন কিভাবে বেঁচে আছি। সুপর্ণার পড়াশুনো, সংসারের খরচ, আর রোজগারের কেউ নেই। আপনার মতো মানুষের কাছ থেকে সাহায্য আশা করি। আমি খুব চেষ্টা করছি চাকরি খোঁজার, কিন্তু চাকরি পেলে তবে তো। আমি তো লোকের বাড়িতে কাজ করার জন্য তৈরি আছি। আমার মতো দুর্ভাগাকে কেউ কাজই দেয় না। আমি কিন্তু তোমাকে বলবো, তুমি যোগ্য এবং সুন্দরীও। তুমি আমাকে বিয়ে করছো না কেন? তোমার এবং সুপর্ণার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তোমাদের দুজনের আমি সারা জীবন খেয়াল রাখবো। কি কি বলছেন আপনি? সেসব তো ঠিক আছে, কিন্তু আরে এই সমস্ত কিন্তু ফিন্তু যদি বলতে থাকো না, তাহলে সারা জীবন এভাবেই কাটাতে হবে। আমরা দুজন একে অপরকে পছন্দ করি, তাহলে সমস্যা কোথায়? আমি তো একদম রেডি। এবার সবটাই তোমার উপরে। আর শর্মিষ্ঠা, আমি একটা নতুন বাইকও নিয়েছি। হ্যাঁ, হলে নতুন সিনেমা এসেছে, যাবে? অফিসে যান, দেরি হচ্ছে। ধ্যাৎ, বোকা। এবার কি দাঁড়িয়েই থাকবে নাকি আমার পিছনে বসবে? আমি তোমার সাথে কথা বলতে চাই না। এটা কোনো সময় আসার? আরে বাবা, আমি তো প্রত্যেক দিনের মতো তোমাকে স্কুল ছাড়ার জন্য টাইম মতো বাইরে বেরিয়েছিলাম, কিন্তু কাকার সাথে দেখা হয়ে গেল। তারপর কত কষ্ট করে বাহানা করে যে এখানে এলাম, এটা শুধুমাত্র আমিই জানি। আমি কিছু শুনবো না। তুমি সব সময় লেট করে আসো আর নতুন অজুহাত দাও। আচ্ছা বাবা, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, সরি। এই যে দেখো, স্কুলের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলো চলো এবার।
শর্মিষ্ঠা, মানিকবাবু আপনি এই সময়? এই সময়? আরে বাবা, যখন তুমি এলে না তখন তো আমাকে এখানে আসতেই হতো। শর্মিষ্ঠা, আরে বাবা, আমি তোমাকে কতবার বলেছি যে যদি টাকা শোধ করতে না পারো তাহলে আমাকে বিয়ে করে নাও। আরে জানি না তুমি যে কি ভাবো আমাদের বিয়ের ব্যাপারে। শর্মিষ্ঠা, আসলে হয়েছে কি, তুমি জানো যে আমার দোকান খুবই ছোট, কিন্তু আমার কাছে এত জমি আছে, টাকার কোনো অভাবই নেই। আরে এখনো তো আমি তোমায় বিনা পয়সায় খাওয়াচ্ছি, ভবিষ্যতেও খাওয়াতে থাকবো। তোমাকে আমি খুব ভালোবাসি। সরে যান আপনি, আপনি অনেক নেশা করেছেন। আরে নেশায় আমি আজ থেকে নই শর্মিষ্ঠা। যেদিন থেকে আমি তোমার এই মিষ্টি মুখটা দেখেছি সেদিন থেকেই তো আমি নেশায় ডুবে গেছি। এই, কি করছো শর্মিষ্ঠা? একে তো তুমি টাকা দিচ্ছ না, আবার রাগও দেখাচ্ছ। দেখুন, আপনি কিন্তু এখান থেকে চলে যান, না হলে আমি এক্ষুনি চিৎকার করব। কেউ আরে আছে? বাবা, বাঁচাও, এই কি কেউ করছিস? আছে? এই আরে চুপ কর, এই চুপ কর। ওই তো চিৎকার করছিস, হ্যাঁ? আচ্ছা চিৎকার কর, মা মেয়ে দুজন মিলে চিৎকার কর, চিৎকার কর, ডাক, লোক ডাক। বাঁচাও, আরে বল কেউ আমি আছে? এখানে কেন বাঁচান এসেছি? আমাদের, বাঁচাও, আমাকে বাঁচাও বিয়ে করে আমাদের, নাও, কেউ শর্মিষ্ঠা। আছে? কেউ আছে? মানিকবাবু, এই, এটা কি করছেন? এভাবে কেউ ভাড়া নিতে আসে? ভালো হবে যদি এখান থেকে চলে যান। আরে বাবা, প্রতীক বাবু, আরে এই মশাই, তুমি কি ওর মেয়ের প্রেমিক নাকি? নাকি শর্মিষ্ঠার প্রেমিক? দেখো, যতক্ষণ না আমি টাকা পাবো আমি এখান থেকে যাব না, বুঝেছো তুমি? মানিকবাবু, আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু ভালো হবে না। আচ্ছা, যদি আমি এখান থেকে না যাই তাহলে তুমি কি করবে বলো প্রতীক বাবু? মানিক বাবু! এই প্রতীক বাবু, মালিক ব্যানার্জির গায়ে হাত তুলবে না, খুব চল। খারাপ হবে। এই সরে বেরো। যাও। এই, আমি যাবো বেরো। না এখান থেকে, সরো। এই প্রতীক বাবু, আরে জানতো, দেখলে তো, তুমি একা একা এদের সাথে লড়াই করতে পারবে না। আরে দেখো, গুড় যদি বাইরে পড়ে থাকে তাহলে মাছি তো সেখানে আসবেই। আমার কথা শোনো, আমাকে বিয়ে করো, সব ঠিক হয়ে যাবে। নিজের মেয়ের কথাটা তো ভাবো। দেখো কত বড় হয়ে গেছে ও। ভাবো, বিয়ের সিদ্ধান্ত যখন তুমি নেবে না, আমাকে বলে দিও, আমি তো রেডি আছি। বাকিটা তোমার ইচ্ছা। দেখো, তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? মা যদি প্রতীকের সাথে বিয়ে করে নেয় তাহলে আমায় বাধ্য হয়ে দ্বিতীয় বউ হতে হবে। এইটাই তো আমাদের সমাজের একটা বাজে নিয়ম। এর শুধু একটাই উপায় আছে, চলো আমরা দুজনে পালিয়ে বিয়ে করে নিই, তারপর আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর মায়ের কি হবে? কিছু ভেবেছো তুমি? এই পঞ্চায়েত মাকে বাঁচতে দেবে না, আর এখানকার লোকেরা কথা শুনিয়ে শুনিয়ে মাকে মেরে দেবে। আর আমরা পালিয়েও যদি যাই, কোথায় যাব পালিয়ে? কি খাবো, কোথায় থাকবো, কিভাবে থাকবো? কিছু ভেবেছো তুমি? কি করব? কি করব আমি? এইভাবে চুপচাপ কি সব সহ্য করে যেতে হবে আমাকে? আমরা করতেও কি পারি? যদি এরকম হয় না, তাহলে আমি কাউকে ছাড়বো না। যদি আমাকে কাউকে প্রাণেও মারতে হয়, তাহলে আমি তাকে মেরে ফেলবো। আমি তোমার সাথে এরকম অন্যায় হতে দেব না। মা, আপনারা সকলেই জানেন, আমাদের গ্রামের বিধবা শর্মিষ্ঠা দেবী আর আমাদের গ্রামের প্রতীকবাবু বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্চায়েত আর গ্রামের পক্ষ থেকে শর্মিষ্ঠা দেবী আর প্রতীকবাবুর বিবাহের অনুমতি দেওয়া হয়েছে। আর একটা কথা আমি বলতে চাইছি, আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী শর্মিষ্ঠা দেবীর মেয়ে সুপর্ণা প্রতীকবাবুর দ্বিতীয় স্ত্রী হয়ে যাবে। তুমি ভেবেছো তুমি কি করেছো? তুমি একটা বারের জন্য আমার কথা ভাবোনি যে আমার কি হবে? নিজের মায়ের সতীন হয়ে আমার ওপর থেকে কি যাবে? তুমি শুধু মাত্র নিজের কথা ভেবেছো। আমি শুধু নিজের কথা ভাবিনি, আমি আমার সংসার, আমার পরিবার, আমার ভাগ্যের কথা ভেবেছি। তাহলে এই সবের মধ্যে আমাকে কেন জড়ানো হচ্ছে? তুমি কি জানো, ওই প্রতীক বাবুকে আমি দু চোখে সহ্য করতে পারি না। ওর নজরটা আমার ওপরে,
বাজে চোখে দেখে আমাকে। না সুপর্ণা, প্রতীকবাবু তেমন মানুষ নন। উনি কবে থেকে আমাদের সাহায্য করেন? আজকালকার দিনে কেউ কাউকে এত সাহায্য করে? কত বোকা না তুমি মা। আরে ওরকম একটা মানুষকে আমার গলায় না চাপিয়ে আমাকে তো বাজারে বিক্রি করে দিতে পারো। এ কি ধরনের দুরাচার, আর এটা কি ধরনের রীতি, যেখানে একজন মেয়ের যাকে বাবা বলে ডাকা উচিত তার সাথেই মেয়েটির বিয়ে দিয়ে সেই পুরুষের দ্বিতীয় স্ত্রী বানিয়ে দেওয়া হয়। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি একটা এরকমই সত্য ঘটনা যা আপনাদের হাড় হিম করে দেবে। এই গল্পটা জানার জন্য চলুন যাওয়া যাক বাংলার পূর্ব দিকের একটা ছোট্ট গ্রামের ভেতর, যেখানে এই ঘটনা ঘটেছিল, যেখানে একটা এরকম দুরাচারকে পরিণতি দেওয়া হচ্ছিল, যেখানে একজন মহিলা যে বিধবা তার সাথে যদি কোনো ব্যক্তি বিয়ে করেন তাহলে মেয়েটি চাক বা না চাক সেই মেয়েটি সেই ব্যক্তিটির দ্বিতীয় স্ত্রী হয়ে যায়। অত্যন্ত দুঃখের ঘটনা। ৭১ বছর হয়ে গেছে আমরা স্বাধীন, কিন্তু আজও আমাদের দেশের বিভিন্ন কোণায় এই ধরনের দুরাচার আর কুসংস্কারকে পরিণতি দেওয়া হয়, তাও আবার সম্পূর্ণ বেআইনিভাবে। একজন বিধবাকে সাহায্য করার আড়ালে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়া মহিলাদের শিকার বানানো হয়। আর তার পরবর্তী শিকার হয়েছিল সুপর্ণা। সে সবকিছু জানত, কিন্তু তাও কিছু করতে পারছিল না। সে প্রতীকের সমস্ত ইচ্ছায় বুঝতে পেরেছিল, কিন্তু তার মা শর্মিষ্ঠা এই সমস্ত ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ছিল। তোমার অদ্ভুত লাগছে না মা? তোমার নিজের মেয়ে তোমার ফুলসজ্জার রাতের খাট সাজাচ্ছে। আশ্চর্য হওয়ার কি আছে সুপর্ণা? এটা তো যুগ যুগ ধরে আমাদের সমাজে হচ্ছে, আর আমাদের সমাজের এটাও একটা প্রথা যে এই বাড়িতে কিছুদিন পরে আমি তোর ফুলসজ্জা সাজাবো, তুই আমার সতীন হবি। আমরা দুজন রেলের দুটো লাইনের মতো হয়ে যাব, যারা পাশাপাশি চলে কিন্তু কোনোদিনও এক হয় না। কি সুন্দর দেখাচ্ছে তোমায়। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। তোমার বাড়িটার আর কি প্রয়োজন? তুমি আর সুপর্ণা তো এই বাড়িতেই থাকবে একসাথে, তাহলে ওই বাড়ি কি হবে? ওটা থাক না, বিপদের সময় কাজে লাগবে। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম যে তোমার ওই বাড়িটা বিক্রি করে দেওয়া উচিত, আর যে টাকা পাবো সেটা তোমার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবো। সেসব কথা আমরা পরেও বলতে পারি। আজকের রাতটা তো সেসব কথা বলার প্রয়োজন নেই। আজকের রাতটা কি করছেনটা কি আপনি? ছাড়ুন আমাকে। আচ্ছা, আমি তোকে ছুঁলে এত খারাপ লাগে তোর? দেখুন, আমার কিন্তু এসব পছন্দ নয়। আপনি আমার থেকে দূরে সরে যান। ছাড়ুন। আরে শুধু 2 মাসেরই তো ব্যাপার। আমাদের প্রথা অনুসারে তারপর তোর উপর আমার পুরো অধিকার থাকবে। যখন অধিকার হবে তখন দেখা যাবে। ছাড়ুন আমাকে।
আর থাকতে পারছি না রে। তোর কি মনে হয় তোর মাকে আমি কেন বিয়ে করেছি? আমি জানি। এতে এরকম করার কি হলো? এবার এগুলো দেখা এবং শোনার অভ্যেস করে তোলো। শুধু 2 মাসেরই তো ব্যাপার, তারপরে তো তোমার সতীন হয়েই যাবে। ওই প্রতীক আমাকে পেছন থেকে জোর করে ধরলো আর আমার সাথে খারাপ আচরণ করছিল। এতে খারাপের কি আছে? আজ নয়তো কাল তোকে তো ওর সঙ্গে বিয়ে করতেই হবে। আমার কথা শোন, তুই পরিস্থিতি মানিয়ে নে। তুই আমাকে দেখ, আমিও আমার সৎ বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। আমার মাও আমার সৎ মা। উনি কিন্তু আমাদের দুজনের সমপরিমাণ খেয়াল রাখে। আমরা সবাই একই ছাদের তলায় সুখ শান্তিতে একই পরিবারের মতন থাকি। এখন এই অবস্থাটাকে কি মেনে নেব, নাকি নিজের জীবনকে দোষারোপ করব? সিদ্ধান্ত আমাদের। তাহলে আমারও একটা কথা শুনে রাখো সুপর্ণা, আজকে রাতে তুমি আর আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। নিজের ব্যাগপত্র গুছিয়ে রেডি থেকো, আমি রাতে তোমাকে নিতে আসবো। তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব আর একটা নতুন জীবন শুরু করব। আরে প্রতীক কতটা ঘৃণ্য আর নোংরা মেন্টালিটির মানুষ তোমরা জানো? কোনো নেশাও বাদ দেয় না, ড্রিঙ্ক করে, জুয়া খেলে। মেয়েদেরকে নিয়ে তোর মনের মধ্যে শুধু নোংরা চিন্তা ভাবনা ঘোরে। ওর নজর শুধুমাত্র তোমার ওপর রয়েছে। মাথা খারাপ হলো নাকি তোমার? এরকম করার কথা একবারও ভেবো না। ভুলে গেছো লক্ষ্মী কাকিমার মেয়ে বন্দনা, ওর আর ওর প্রেমিকের সঙ্গে কি ঘটেছিল? পঞ্চায়েত প্রধান ওদের দুজনকে মেরেছিল। পরের দিনকে ওদের দুজনের লাশ পাওয়া গেছিল ক্ষেতের মধ্যে। যেই দুরাচারকে এরা মান্যতা দিচ্ছিল সেটা সম্পূর্ণ বেআইনি। ভারতীয় হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যদি আপনার একটা বিয়ে হয়ে যায় আর যদি আরেকটা বিয়ে আপনি করতে চান, তাহলে সেটা আইনের চোখে অপরাধ। এই ধরনের প্রথা শুধুমাত্র বেআইনিই নয়, বরং সামাজিকভাবেও জঘন্য অপরাধ। সুপর্ণাও ঠিক এই অপরাধেরই শিকার হয়েছিল। সুপর্ণা ভালো করে জানত যে প্রতীক ঠিকঠাক মানুষ নয়, আর সে শর্মিষ্ঠাকে শুধু এই কারণেই বিয়ে করছে যাতে সে যে কোনোভাবেই হোক সুপর্ণাকে পেতে পারে। দেখেছিস তুই, আমি নিজের হাতে এখানে তোর ফুলশয্যা সাজিয়েছি। মা, আমার খুব ভয় করছে। ভয় পাস না সোনা, এই রাতটা তো সব মেয়ের জীবনে কখনো না কখনো আসে। আজ আমার এতদিনের স্বপ্ন পূর্ণ হলো। কতদিন তোকে শুধু দেখে দেখে তোকে পাওয়ার চেষ্টা করছিলাম, আর আজকে তোকে পেয়ে গেছি। কি সুন্দরী লাগছে তোকে। সৌরভ, তুমি এখানে? তুমি তো জানো ভালো করে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, কিন্তু তারপরেও তুমি ওই প্রতীককে বিয়ে করলে। তোমাকে এই মুহূর্তে আমার সাথে পালাতে হবে। গ্রাম প্রধানের হাতে মার খেতেও আমার কোনো আপত্তি সৌরভ, নেই। তুমি পাগল হয়ে গেছো। এখন আর কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে। একটা ছাড়ো কথা আমাকে। বলবে না, তোমাকে আমার সাথে যেতেই হবে। সৌরভ, তুমি যাও এখান থেকে। তোর সাহস কি করে হলো আমার বাড়িতে ঢোকার? আজ থেকে মনে রাখিস, ও আমার স্ত্রী, আর ওর দিকে কেউ বাজেভাবে দেখলে না, আমি তার চোখ খুবলে নেব। আর তোকে যদি আজকের পর থেকে এই বাড়ির আশেপাশে দেখি না, তাহলে আমি তোকে একদম মেরে ফেলবো। বেরো।
ও ওরে বাবা, রক্ত বেরোচ্ছে তো। ব্যাস 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 ব্যাস, ওষুধ লাগিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। ধন্যবাদ। আমি অফিসে যাচ্ছি। এসে গেছো? আরে বাহ, গিফট! কার জন্য এটা? তোমার কি মনে হয় যে গিফট কার জন্য আনতে পারি? আমার জন্য? আবার কার জন্য? ও মা, খুব ভালো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এই শাড়িটা পরে আসছি। কোথায় যাচ্ছ? এখানে পরবো নাকি তোমার সামনে? তুমি 10 মিনিট দাঁড়াও, আমি পরে আসছি। কোথায় যাচ্ছ তুমি? নিজের দিকে তাকিয়ে দেখেছো? বয়স তো কম হলো না। এই সুন্দর শাড়ি পরে কি করবে তুমি? এসব কথা কেন বলছো তুমি? আরে ঠিকই তো বলছি। তোমার কি মনে হয় যে তোমাকে সাজানোর জন্য আমি নতুন শাড়ি আনবো? তুমি এরকম কথা কেন বলছো? তুমি তো বলেছিলে তুমি আমায় ভালোবাসো। আরে ভাই, সামনে যখন রসগোল্লা পাচ্ছি তাহলে গুড় কেন খাবো? তুমি সংসারের কাজে মন দাও আর তোমার মেয়েকে স্বামী সুখ নিতে দাও। প্রতীক! চিৎকার করবে না, মুডটাই খারাপ করে দিল। হাট, দাও মায়, আমি সুপর্ণাকে নিজে হাতে দেব। ভালো, খুব ভালো। আমার মনে হচ্ছে এই আয়নাটা বোধহয় লজ্জায় একদম লুকিয়ে পড়বে। কোনো কারণ ছাড়া প্রশংসা করা কেউ তোমার থেকে শিখুক। এটা ফালতু প্রশংসা নয় সুপর্ণা, আমি সত্যি বলছি। এই শাড়িতে তুমি এত সুন্দরী দেখাচ্ছ যে আমি ভাবতেও পারছি না। তুমি মায়ের জন্য এনেছো তো এরকম শাড়ি? আরে ওর এখন সাজাগোজার বয়স একদম পেরিয়ে গেছে। আর তুমি নিজের কথা ভাবো না। আমি তোমার জন্য কি করি আর ওর জন্য কি করি সেসব নিয়ে ভেবো না। তোমার খারাপ লাগলো আমার কথাটা? আমি তো এজন্য বলছিলাম কারণ ওটা তোমার প্রথম স্ত্রী, তো তোমার প্রত্যেকটা জিনিসে প্রথম অধিকার ওনার। আমার কোন বিষয়ে কার কতটা অধিকার আছে সেটা ঠিক করার অধিকার শুধুই আমার। আপাতত আমার জীবনে, আমার মনে আর আমার প্রতিটা মুহূর্তে শুধুই তোমার, একমাত্র তোমার অধিকার।